চলেছে ডার্বি ম্যাচে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা চলছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই মুহূর্তে ডান দিক থেকে বল পেয়েছে মানস তুলে দিয়েছেন শেষ পর্যন্ত বিদেশের দিকে। বিদেশ কি পাবেন না তা আগেই কিন্তু বল ক্লিয়ার করে দিয়েছেন মনোরঞ্জন ভট্টাচার্য। মনোরঞ্জন আজকে দুর্দান্ত ফুটবল খেলছেন, লম্বা বল, ক্লিয়ারেন্স, বল চলে এসছে মোহনবাগানের সীমানায়। সেখান থেকে বলটা ডান দিকে দেওয়া হলো, ডান দিক থেকে উঠে আসার কথা সুভাষ ভৌমিক। সুভাষ কি পারবেন দেখা যাক। ওখানে অলোক মুখার্জি আছেন, বাধা দেওয়ার চেষ্টা করছেন অলোক, কিন্তু শেষ পর্যন্ত সুভাষ বলটি দিয়েছেন ইনসাইডে। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসএনে আপনাদের স্বাগত। যখন টেলিভিশন ছিল না তখন বাংলার শহরে শহরে গ্রামে গ্রামে ফুটবল প্রেমীদের কাছে ফুটবলের ধারাভাষ্য পৌঁছে দিতেন যারা, তাদের মধ্যে দুজন প্রাণ পুরুষ ছিলেন পুষ্পেন সরকার এবং অজয় বসু। এখনও আমরা সেই সময়ের কথা যদি মনে করি, এখনও চোখ বন্ধ করলে শোনা যায় সেই কমেন্ট্রির সেই সংলাপ, ইডেন উদ্যান থেকে আমি অজয় বসু বলছি। অজয় বসু এবং পুষ্পেন সরকারের ঠিক পরবর্তী যেই জেনারেশন, যারা ফুটবলকে বাংলার ঘরে ঘরে রেডিও ধারাভাষ্যের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, তাদের মধ্যে একজন প্রদীপ রায়। প্রায় 50 বছর ধরে তিনি ফুটবল ধারাভাষ্যের সঙ্গে জড়িত। এবং একটা ইন্টারেস্টিং তথ্য যে ডার্বিতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ তিনি প্রায় 100-র কাছাকাছি পৌঁছে গেছেন। প্রদীপ রায় আজকে আমাদের সঙ্গে আছেন। আরও একটা ডার্বি আসছে, তার আগে আমরা প্রদীপদার সঙ্গে একটু কথা বলে নেব তার ডার্বি ম্যাচের স্মৃতি নিয়ে। প্রদীপদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। 50 বছর, প্রায় 100টা ডার্বি ম্যাচ ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা, এই জার্নিটাকে আপনি কিভাবে দেখেন? আউটস্ট্যান্ডিং, মানে আমি ভাবতে পারি না, স্বপ্নের মতো লাগে। ছোটোবেলায় যখন অজয় বোস, পুষ্পেন সরকারের কমেন্ট্রি শুনতাম, সেটা ইন্সপায়ারিং ছিল। তারপর কমেন্ট্রিতে এসে, আর আমি তো 20 বছরের পর কমেন্ট্রিতে এসেছি, যার ফলে এত কম বয়সে অজয়দা, পুষ্পেনদার পাশে বসে কমেন্ট্রি করব, এটা ছিল একটা স্বপ্ন, শিহরণ জাগত। তাদের ইন্সপিরেশনটা একটা মহার্ঘ আমার কাছে, যার পথ ধরে আমরা এগিয়ে যেতে পেরেছি। আর ডার্বি, তুমি যেটা বলছো, ডার্বি সত্যিই আমার 100-র কাছাকাছি। আমি তো ছোঁবো কিনা দেখি, 2-1 বছরের মধ্যে ছুঁতে হবে। তা কথা হচ্ছে, এই ডার্বি একটা অন্যরকম। আমি তো 75 সাল থেকে কমেন্ট্রিতে এসেছি। 70 দশকে আমরা তখন সুধীর কর্মকার, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, ওদিকে সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, বিদেশ বোস, নানা রকম প্লেয়ার ছিল। তখন একটা উন্মাদনা ছিল আলাদা। আমার ডার্বির কথা বলতে গেলে একটা ইনসিডেন্টের কথা মনে হয়, সেটা বলবো। আমি তখন কন্যাগড়ে থাকতাম, আর আমার পার্টনার, যে ডার্বির পার্টনার, সে ছিল জয়ন্ত চক্রবর্তী, সে থাকতো ব্যান্ডেলে। তা আমরা ব্যান্ডেল লোকাল ধরে আসতাম হাওড়ায়। তারপর মোহনবাগান মাঠে কমেন্ট্রি বা ইস্টবেঙ্গল মাঠে কমেন্ট্রি। তখন তো ইডেন গার্ডেন্সে ফুটবল হতো না, 70 দশকের কথা বলছি, 80। তারপর ট্রেনে যে উঠবো, আমাদের একটা কম্পার্টমেন্ট ফিক্স করা থাকতো, সেইখানে আমি দাঁড়াতাম। জয়ন্ত সেইখানে আমার জন্য একটা জায়গা রেখে দিত, এবং জায়গাটা রাখা যেত এই কারণেই যে আমরা কমেন্ট্রি করবো বলে। আর ওই গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক ভর্তি। তাদের মুখোমুখি পড়া, খেলার আগে তাদের যে রণংদেহী মূর্তি, সেসব যে কি অভিজ্ঞতা, যেন ম্যাচ না জিতলে পাগল হয়ে যাবে। আর এদিকে মোহনবাগান সাপোর্টাররা এই বলছে, ইস্টবেঙ্গল সাপোর্টাররা এই বলছে, তারপর দাদা কী হবে বলুন। তা আমাদের সামনে যখন কথা বলছে, তখন একটু আস্তে আস্তে কথা বলছে। তা যাই হোক, সেই সব, তারপর হাওড়া স্টেশনে নেবে, তারপর মোহনবাগান মাঠে যাওয়া, সেই যে চারিদিকে জন অরণ্য। আর ডার্বি মানে 1 লাখ লোক, 1,20,000, 1,31,000 সবচেয়ে বেশি হয়েছিল 1997। আসছি আমি একটু শুরুতে জানতে চাই যে অজয় বোস আর পুষ্পেন সরকার বাংলার ফুটবল ধারাভাষ্যের 2 প্রবাদ পুরুষ। এরা কেমন ছিলেন? এদের স্টাইল কেমন ছিল? এদের থেকে শেখার কি ছিল? প্রচুর শেখার ছিল। প্রথমে অজয়দার কথা বলি। অজয়দার যেটা একটা, ওনার ছিল একটা সীমা ছিল, একটা কমেন্ট্রি করবে তার একটা ছক ছিল, এই ছকে কমেন্ট্রিটা হবে। উনি একটা ব্যাকরণ সম্মত একটা তৈরি করে নিয়েছিলেন, এবং অজয়দা কি মোস্ট অফ দ্য কমেন্ট্রেটার্স ফলো করতো, যে অজয়দা কীভাবে কমেন্ট্রি করেন। আর তার ভাষার দখল এবং খেলার প্রতি জ্ঞান, সেটা নিঃসন্দেহে আমাদের আকৃষ্ট করেছিল। আর পুষ্পেনদার ক্ষেত্রে বলতে পারি সাবলীলতা। এত সাবলীলভাবে কথা বলা যায়, পুষ্পেনদার সঙ্গে না কমেন্ট্রি করলে বোঝা যায় না। আর তার সঙ্গে পরিসংখ্যান যেন তার সঙ্গে এঁটে থাকতো। এক্স্যাক্টলি এই পয়েন্টটা প্রদীপদা, যে তখন তো ইন্টারনেটের যুগ নয়,
এত রিসার্চ, এত তথ্য তারা কিভাবে রাখতেন, কি প্রিপারেশন নিতেন? খুব খুব খাটতে হতো। কিরম জানো, আজ তো সব কিছু ফিঙ্গার টিপসে পাওয়া যায়। তখন ধরো মোহনবাগানের সঙ্গে ওয়ারি ক্লাবের খেলা হবে, আমার প্রথম ম্যাচ পুষ্পেন্দার সঙ্গে কলকাতা ফুটবল লিগ, এই সিএফএল এশিয়ার সবচেয়ে পুরনো লিগ। সিএফএলের মাধুর্য একটা অন্য লেভেলে। সেই খেলার জন্যে মোহনবাগান টেন্টে গিয়ে মোহনবাগানের কী টিম হতে পারে, পসিবল লাইন আপ হতে পারে, তাদের কোচেদের সঙ্গে কথা বলা, ম্যানেজারের সঙ্গে কথা বলা, ওয়ারি টেন্টে গিয়ে ওয়ারির কী টিম হতে পারে, প্রচুর খাটতে হতো আমাদের ঘুরতে হতো। এখন তো সেটা ঘুরতে হয় না, টেলিফোনেই সব হয়ে যায়। ধরো কালকে সিএফএল ম্যাচ করব, আজকে দুটো সিএফএলের সেই টিমের কোচকে ফোন করলাম, তারাই বলে দিল। কিন্তু তখন নিজে গিয়ে, আজকে নেহেরু কাপ যেটা হয়েছিল, ইন্দিরা গান্ধী এসেছিল কলকাতাতে 1982, ফার্স্ট ওপেনিং ম্যাচ ইন্ডিয়া ভার্সেস চায়না, মিহির বোসের গোলে আমি মিহির বোসের গোলটা কমেন্ট্রি করেছিলাম, আর আমার পার্টনার ছিলেন অজয় বোস ইডেন গার্ডেন্সে। সে কি চিত্র, ইডেন গার্ডেন্স ভর্তি 90,000 লোক। তারপর ধরো 1982 সালে, এটা একটা ল্যান্ডমার্ক, 82 সালের 10ই জুলাই ডার্বি ম্যাচ মোহনবাগান ইস্ট বেঙ্গল ইডেন গার্ডেন্স, 11ই জুলাই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইটালি ভার্সেস জার্মানি। বুঝতে পেরেছো, আনন্দবাজার লিখলো দু প্রান্তের দুই ডার্বি, মোহনবাগান ইস্ট বেঙ্গল, ওদিকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, রাত পোহালি ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আমরা কমেন্ট্রিতে বলেছিলাম, সেটা ছিল আমি আর জয়ন্ত চক্রবর্তী দূরদর্শনে। আচ্ছা, এই যে পুষ্পেন সরকার আর অজয় বসু, এরা তো লেজেন্ড রীতিমতো। এদের আর কি স্মৃতি আপনার মনে আছে? এদের প্রচুর স্মৃতি মনে আছে। অজয়দার সঙ্গে আমি শিলিগুড়িতে, যে মানে আমি বলছি তাদের স্টাইল অফ কমেন্ট্রি, মানে এটা কতটা ডিফারেন্ট ছিল। এই যে বিরাট, মানে এখনকার যুগে কি তারা সফল হতেন? আমার মনে হয় তারা যে কোয়ালিটি, তারা সব যুগেই সফল হতেন। তা নাহলে আজও কেন অজয় বোসের কোনো ক্লিপিংস শুনলে বা পুষ্পেন সরকারের ক্লিপিংস গায়ে কাটা দেয়। আসলে এখন কমেন্ট্রি স্টাইলটা পাল্টে গেছে কালান্তরে। তার কারণ হচ্ছে, ধরো আগে আমরা কমেন্ট্রি করতাম মোহনবাগান ইস্ট বেঙ্গল মাঠে, আমি 70 দশক 80 দশকের কথা বলছি, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দর্শকরা, আমি কি কমেন্ট্রি করছি সেটা শুনতে পাচ্ছে। যদি মোহনবাগান মাঠে খেলা হয়, মোহনবাগানের এগেনস্টে যদি কোনো কথা বলা যায়, একটা পেনাল্টি হয়েছে, দাবি উঠলো ওটা পেনাল্টি নয়, জোর করে দিয়েছে রেফারি পেনাল্টি, মানে তোমার কানের মধ্যে আসছে, ওটা হাতের কাছে থাপ্পড় দিয়ে দিল বটে, এইরকম। তো অজয়দা আমায় মজা করে বলেছিলেন যে জানো, এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, দর্শকরা সামনে থাকবে, কানটা ওটা দেবে না ওইদিকে, তুমি তোমার কথা বলে যাবে। বড় টিমের খেলা আমরা সবসময় ভাবতাম যে বড় টিম গোল করে দিতে পারবে না, গোল করলেই লাস্ট মোমেন্টে গোল হচ্ছে না, সব ফুটবলারদের তো কাছে পাচ্ছে না, কমেন্টেটরদের কাছে পাচ্ছে, বলুন এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম চাপ ছিল। আচ্ছা, সেই আপনাকে যখন পেয়ে গেছি, বলছি যে সেই যে কুখ্যাত ম্যাচ ইডেনে 13 জনের মৃত্যু, সেই ম্যাচে আপনি ছিলেন? না, সেই ম্যাচটায় আমি ছিলাম না, তবে মাঠে ছিলাম। ওটা বোঝা যায়নি যে কতজনের মৃত্যু হয়েছে, পরে বোঝা গেছে। আচ্ছা, আপনার সেরা ডার্বির অভিজ্ঞতা? আপনি প্রায় 96-97টা ডার্বি করেছেন, হ্যাঁ, অসম্ভব। তবু যদি আমি 5টা সেরা অভিজ্ঞতার কথা বলি, 5টা সেরা অভিজ্ঞতা ডার্বিতে সবচেয়ে বেশি গোল হয়েছে যদি বলি মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলায়, সেটা হচ্ছে 5-3, মানে 5টা মোহনবাগান করেছে, ইস্ট বেঙ্গল করেছে 3, তার মানে 8টা। সেটা অবশ্য আই লিগে ছিল। আর কলকাতা ফুটবল লিগে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলায় 4-3, মোহনবাগান 4 আর ইস্ট বেঙ্গল 3। ওটা দূরদর্শনে জয়ন্ত আমার সঙ্গে ছিল। সেই ম্যাচটায় মনে আছে আমার, ভেঙ্কাটেশ 2টো গোল করেছিল মোহনবাগানের হয়ে, ব্যানেটো করেছিল, ওদিকে ইয়াকুবু করেছিল, অ্যালভিটো করেছিল। তা সুতরাং এরকম প্রচুর, ধরো তারপর তো ডার্বিতে হ্যাট্রিক, 3টে হ্যাট্রিক হয়েছে আমাদের সময়। তার আগে অবশ্য 30 দশকে 2টো হ্যাট্রিক হয়েছিল। সেই 2টো হ্যাট্রিকে তখন তো আমরা জন্মাইনি, আমরা জানি না। কানি দেব, অমিয় দেব করেছিলেন প্রথম হ্যাট্রিক দারভাঙা শিল্ডে, মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলায় 4-1 মোহনবাগান জিতেছিল। আর 37-এ, তার 3 বছর বাদে অসিত গাঙ্গুলি মোহনবাগানে করেছিলেন, হ্যাট্রিক করেছিলেন 4-0 গোলে, রাজা শিল্ড ফাইনাল। সেই সব টুর্নামেন্টগুলো ভীষণ গুরুত্ব পেত সেই সময় 30 দশকে। তা যে কারণে ওই দুটো আমরা দেখিনি, কিন্তু আমার চোখে দেখা 50 বছরের মধ্যে 3টে হ্যাট্রিক হয়েছে। এবং কীরকম যেন 12 বছরের গ্যাপে, এটাও একটা ব্যাপার। 1997-এ বাইচুং ভুটিয়ার হ্যাট্রিক, ফেডারেশন কাপ সেমিফাইনাল আমি দূরদর্শনের হয়ে করেছিলাম। তারপরে আই লিগ, যেটা 5-3 মোহনবাগান জিতলো, চিডি এতে 4টে গোল করেছিল একটা ম্যাচে ডার্বিতে, এটাই কিন্তু হাইয়েস্ট গোল এখনো পর্যন্ত। তারপর আইএসএলে কিয়ান নাসিরি, জামশেদ নাসিরির ছেলে,
ও 3টে গোল করেছিল, ওটা গোয়ায় খেলা হয়েছিল। তবে একটা জিনিস বলি, যেরকম 1,30,000 1,25,000 এটা আমাদের হ্যাবিট ছিল। ডার্বি ম্যাচ মানেই লক্ষাধিক লোক হবে। আর ওই যে কিয়ান্না সিটির কথাটা বললাম, সেটা কিরকম মজার ব্যাপার জানো, এটা বাড়ি থেকে কমেন্ট্রি করেছি। কোভিডের পর আমি স্টার স্পোর্টসে কমেন্ট্রি করেছি, জানো, আইএসএল শুরু হওয়ার থেকে 2014 থেকে। তা আমাদের বলা হলো যে দেখুন এখন কোভিডের জন্য তো মানে আপনি রেডিওর হয়ে বেশি কমেন্ট্রি করেছেন না টেলিভিশনের হয়ে বেশি? অবভিয়াসলি টেলিভিশন, রেডিও তো শুরু করেছি, তারপর তো টেলিভিশন। রেডিও আর টেলিভিশনের কমেন্ট্রির মধ্যে আপনার ফারাক কি থাকতো? ফারাক অনেকটাই থাকতো। দেখো, রেডিওটা হচ্ছে তোমাকে পিকচারাইজ করতে হচ্ছে, তুমি চোখ বুজে খেলা দেখছো, তুমি মাঠটাকে বুঝতে পারছো। ধরো আমি যদি রেডিও কমেন্ট্রি করতে করতে বলি যে বলটা এই মুহূর্তে ঠিক পেনাল্টি বক্সের ডান দিকে আছে, মানুষ ভট্টাচার্য বল পেয়েছেন, তার মানে তুমি যদি মোহনবাগান সাপোর্টার হও, তুমি ভাবতে পারো গোলের একটা সম্ভাবনা আছে। আর এদিকে ইস্টবেঙ্গল সাপোর্টার হলে বুঝবে আমাদের গোলের কাছাকাছি চলে এসছে। পিকচারাইজ করতে হবে, তুমি পেনাল্টি বক্সের ঠিক বাইরে আছো, এখান থেকে সেন্টার করলে, সেখান থেকে হেড করলে। তা এই যে ছবিগুলো তুলে ধরা পুঙ্খানুপুঙ্খ, মাঝ মাঠে খেলা হচ্ছে, এবার ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছে, মোহনবাগানের সীমানায় মিডফিল্ডে খেলা, তারপর ডিফেন্সে চলে গেল। তার মানে কি এই যে গতি প্রকৃতিগুলো আর ফুটবলার চেনা, এটা হচ্ছে সবচেয়ে। আচ্ছা প্রদীপ দা, আমি একটা ইমপ্রম্পটু আপনাকে বলছি, ধরুন আপনার চোখের সামনে একটা খেলা হচ্ছে, আপনি রেডিওতে কমেন্ট্রি করছেন, আমাদের সামনে প্লিজ একটু করে দেখান। চলেছে ডার্বি ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা চলছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই মুহূর্তে ডান দিক থেকে বল পেয়েছে মানস তুলে দিয়েছেন শেষ পর্যন্ত বিদেশের দিকে। বিদেশ কি পাবেন না, তা আগেই কিন্তু বল ক্লিয়ার করে দিয়েছেন মনোরঞ্জন ভট্টাচার্য। মনোরঞ্জন আজকে দুর্দান্ত ফুটবল খেলছেন, লম্বা বল, ক্লিয়ারেন্স, বল চলে এসছে মোহনবাগানের সীমানায়, সেখান থেকে বলটা ডান দিকে দেওয়া হলো। ডান দিক থেকে উঠে আসার কথা সুভাষ ভৌমিক, সুভাষ কি পারবেন দেখা যাক। ওখানে অলোক মুখার্জি আছেন, বাধা দেওয়ার চেষ্টা করছেন অলোক, কিন্তু শেষ পর্যন্ত সুভাষ বলটি দিয়েছেন ইনসাইডে। অসাধারণ প্রদীপ, অসাধারণ। আর টেলিভিশনের ক্ষেত্রে এটা কিরকম বদলে যাচ্ছে? টেলিভিশনের ক্ষেত্রে মানস ভট্টাচার্য, তুমি দেখতে পাচ্ছ মানুষ কি করছে, সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্য, লং ক্লিয়ারেন্স, সেন্টার, মানে এইগুলো। তারপর ধরো মানুষ দুবার সিএফএল এ হাই স্কোরার হয়েছে। এই অ্যাডিশনাল ইনপুটগুলো খেলোয়াড় সম্পর্কে দিতে হবে, কিন্তু খেলোয়াড়টা প্রতি মুহূর্তে কী করছে ওই পুঙ্খানুপুঙ্খ বিবরণটা টেলিভিশনে আমাদের তখন দেওয়ার। আপনি কোনটা বেশি এনজয় করেছেন, টিভিতে না রেডিওতে? না, কমেন্ট্রি যদি বলো, মানে রেডিও কমেন্ট্রির একটা ধারা আছে, সেই রেডিও কমেন্ট্রির যে ফ্লো, টিভি কমেন্ট্রিতে তোমাকে অনেক আটকে দেওয়া হয়। বলার স্কোপ আছে, কিন্তু তাহলে তো রেডিও আর টিভির মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই যে অজয় বসু আর পুষ্পেন সরকার বলতেন, ইডেন উদ্যান থেকে আমি অজয় বসু বলছি, সেরকম কোনো ম্যাচে আপনি ছিলেন? হ্যাঁ, প্রচুর। অজয়দা কিভাবে বলতেন? ওটা অজয়দাই শুরু করতেন, তা অজয়দা পরের দিকে আমাকেও দিতেন, বলছে যে প্রদীপ তুমি শুরু করো। আমি বললাম না অজয়দা, আপনি থাকতে আমি করবো না। যেমন ধরো তোমার বললাম নেহেরু গোল্ড কাপ, ইন্ডিয়া ভার্সেস চায়না, তারপর ধরো টেস্ট ম্যাচ, যত টেস্ট ম্যাচ ইডেনে হয়েছে, বা এশিয়া কাপ ফাইনাল, দ্যাট ওয়াজ দ্য লাস্ট কমেন্ট্রি অফ অজয় বোস ক্রিকেটে, অজয়দা আর আমি ছিলাম। তা সুতরাং প্রচুর কমেন্ট্রি হয়েছে। যদি ওই জায়গাটা একটু নমস্কার আমি যেরকম বলতাম, অজয়দার কিছুটা অনুকরণ বলতে পারো, কারণ অজয়দার আমি একটা ভক্ত, অজয়দাকে আমি ফলো করি, তার যে ভাষার চয়ন সেগুলো আমার ভীষণ ভালো লাগে। নমস্কার, ইডেন উদ্যান থেকে কথা বলছি প্রদীপ রায়। এই মুহূর্তে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে, সেই টেস্ট ম্যাচের কথকতা শোনাবার জন্য আমি হাজির হয়েছি। ওদিকে দেখতে পাচ্ছি সৌরভ গাঙ্গুলি এবং স্টিভ ওয়া দুজনে চলেছেন টস করার জন্যে। যদিও সৌরভ একটু দেরি করে টস করতে এসেছেন, তাতে স্টিভ ওয়ার মনের মধ্যে হয়তো একটা সংশয় ছিল কেন দেরি করে এলো। যাই হোক, টেস্ট হয়ে গেছে, টস হয়ে গেছে, ব্যাট করছেন এই মুহূর্তে লাক্সমান, পরের বল করছেন ম্যাকগ্রা, ডেস্কটপের ওপর সঙ্গে সঙ্গে ফ্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বারে, দৃষ্টিনন্দন শট করলেন লাক্সমানের ঠিক লেগ স্টাম্পের ওপর পড়া বল সঙ্গে সঙ্গে চাটি মেরে পাঠিয়ে দিলেন সীমানার বারে। এই যে সেই সময় এই কমেন্ট্রি অ্যাজ এ প্রফেশন, এটা তো একদম নতুন ছিল। একদম। এটাকে বাঁচলেন কেন? এটাকে বাঁচলাম তখন আমি খেলার বাড়ি, আমার ঠাকুরদাদা এরিয়ানের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, আমার বাবা মোহনবাগানের বিখ্যাত খেলোয়াড় ছিলেন। 1947-এ আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান টিম সেকেন্ড আইএফএ শিল্ড জিতলো 1911-এর পর, বাবার পাশ থেকে রশিদ গোল করেছিল। তাই সুতরাং আমার স্বপ্ন ছিল ফুটবলার হওয়া। ছোটোবেলায় বলাই চ্যাটার্জি মোহনবাগানের নার্সারি কোচ ছিলেন, আমি সেখানে যেতাম, খেলতাম।
খেলাধুলোর দিক থেকে যখন বাবা বলল তুই কিন্তু সেই লেভেলে যেতে পারবি না, আমার ভাইরা কিন্তু গিয়েছিল, বেঙ্গল খেলেছে ক্রিকেটে, কিন্তু আমি ক্রিকেট খেলতাম, কলকাতা লিগ, সিএবি লিগ খেলতাম, ফুটবল ক্রিকেট সবই খেলতাম, কিন্তু আমার খেলার স্ট্যান্ডার্ডটা এমন নয়, বাবা অনুধাবন করেছিল যেটাতে আমি খুব বড় লেভেলে শাইন করবেন। তা তখন খেলার সঙ্গে থাকতে হবে। তা আমি অল ইন্ডিয়া রেডিওতে, আমার বোন তখন অল ইন্ডিয়া রেডিওতে যুববাণীতে গান করতো 1973, গিয়ে বোনকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, গিয়ে রিসেপশনিস্টকে বললাম আচ্ছা স্পোর্টস সেকশন আছে কিছু, খেলাধুলোর কিছু ব্যাপার আছে, ওই প্রথম দেখালো যুববাণীতে আমি বিভাস বোস, পরে তখন ডিরেক্টর হয়েছিলেন দূরদর্শনে, তিনি তখন প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন, তার কাছে গিয়ে বললাম যে আমি কিছু স্পোর্টসের প্রোগ্রাম করতে চাই। তখন বল তুমি কী করো? আমি খেলাধুলো করি। খেলাধুলো করছি, আবার এত তাড়াতাড়ি প্রোগ্রাম করার কী আছে? না আমার ইন্টারেস্ট আছে। বলো ঠিক আছে, না আমার কিছুটা করে লিখে দাও। খুব গুরুত্ব খুব একটা দিলেন না, আমার নামটা লিখে দিলাম, ফোন নাম্বার লিখে দিলাম, অ্যাড্রেস লিখে দিলাম। ও মা, কিছুদিন পরে বাড়িতে প্রথম, কন্যাগড়ে আমাদের বাড়ি, কন্যাগড়ের প্রথম চিঠি হলো প্রদীপ রায়, পোস্ট অফিসের একজন পোস্টম্যান বলছেন, আমার নামে তো চিঠি আসতো না, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লেটার আই রিসিভ ফ্রম অল ইন্ডিয়া রেডিও। দেখলাম যে আমাকে একটা প্রোগ্রাম দিয়েছে ক্রিকেটের ওপর, তা আমি গেলাম সেখানে, গিয়ে লিখে টিকে নিয়ে গেলাম, আমাকে 5 মিনিটের বোধহয় 10 মিনিটের একটা প্রোগ্রাম ছিল। সে বললেন যে এটা কী লিখে নিয়ে এসছো? এটা তো কাগজের রিপোর্টিং, তুমি তো গল্প বলবে, বলতে বলতে তুমি বলবে, তাই সুতরাং আমাদের রেডিওতে বলা আর কাগজে লেখা তো এক না। তা আমায় বুঝিয়ে বললেন, আমি সঙ্গে সঙ্গে বললাম আমি তাহলে এখন লিখে দেবো, লিখে করবো? বলে পারবে? হ্যাঁ পারবো, বলে আমি লিখে দিলাম। উনি দেখে খুব খুশি হলেন, বলে তুমি যাও, তোমার রেকর্ডিংটা আমি শুনবো। ওই যে আমার প্রথম ব্রেক হলো, তাতে আমাকে উনি রেগুলার প্রতি মাসে প্রোগ্রাম দিতে লাগলেন খেলার ওপর। ইন দ্য মিন টাইম উনিই বললেন তুমি চলে যাও, 74 সালে অডিশন হচ্ছে, একজন SR দাস বলে তখন ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট সেশন ডিরেক্টর ছিলেন, তার কাছে গিয়েছি। তিনি বাংলা ভাষায় কথা বলছেন, কে ছোকরা, কী নাম তোমার, কী করতে আইসো? তা আমি বললাম আমি কমেন্ট্রি অডিশন দেবো। কমেন্ট্রি? তুমি অজয় ঘোষের নাম শুনছো? তা আমি বললাম অজয় ঘোষের নাম শুনবো না, আমি তো ওনার ফ্যান। তবে তুমি খেলাধুলো করো, এই সময় কমেন্ট্রি কী করবে? এত কম বয়সে আমরা কমেন্ট্রিতে নিই না। তারপরে ভাগিয়ে দিলেন আমাকে। তা আমি বিভাস বোসকে গিয়ে বললাম যে দেখুন আমাকে তো নিলেন না, আমি বললেন এই বয়সে হবে না। তারপরে ঠিক আছে ওয়েট করো, আবার অডিশন পরে হলে তখন দেবে। পরের বছর 75-এ আবার অডিশন, আবার ওনার কাছে গেছি। উনি ফার্স্ট কথা আবার আইসো, উনি কিন্তু চিনে রেখেছেন। চিনে রাখার পর বললেন আমি কিছুতেই তোমাকে নেবো না বলেছি না, এই কম বয়সে 20 বছর বয়স হয়েছে তুমি শ্রীরামপুর। আমি বললাম শ্রীরামপুর কলেজের হয়ে ক্রিকেট খেলছি আমি রেগুলার, কলকাতা সিএবি লিগে আনন্দবাজারের হয়ে ক্রিকেট খেলছি, তা আমার তো ক্রিকেট খেলার এত উৎপত্তি, আপনি নেবেন না কেন? এই নিয়ে একটু চোপা করলাম। আর আপনি যদি ফেল করিয়ে দেবেন। নিলেন? তারপরে না, তাও ভাগিয়ে দিলেন। ভাগিয়ে দেওয়ার পর ওনার পরে কি মনে হয়েছে, বিভাস বোসকে ফোন করেছে, বলে এই দেখো তো একটা ছোকরা লম্বা মতো 6 ফুটের মতো লম্বা হবে, মাথায় ঝাঁকড়া চুল, ওই ছেলেটা বারবার আমার কাছে এসছে, ওকে একবার পাঠাও তো। বিভাস বোস আমার সঙ্গে সঙ্গে বললেন এই তাড়িয়ে দিলেন, আবার ডাকছি। তো গেলাম, গিয়ে বললো আচ্ছা তুমি একটা অ্যাপ্লিকেশান দাও দেখছি। কী করলাম, আমি দিয়ে দিলাম। আমি বাংলা ইংরেজি দুটোতেই দিয়েছিলাম, কিন্তু আমি প্রথম ইংলিশ কমেন্ট্রি করেছিলাম সরঞ্জিৎ সিংয়ের সঙ্গে, তখন বাংলা হতো না। তারপরে উনি রিপোর্ট দেখলেন, দুটোতেই আমি পাস করে গেছি। প্রথম করলেন কবে রেডিওতে? ফার্স্ট 75-এ প্রথম কী হয়েছিল, তখন রেগুলার ফুটবল বাংলায় কমেন্ট্রি হতো না, ওই 3টে বড় ম্যাচ কমেন্ট্রি হতো। অজয় বোস, পুষ্পেন সরকার, সুকুমার সমাজপতি, পিকে ব্যানার্জি, মহারথী সব এরাই করতেন, যার ফলে তরুণদের তো সুযোগ ছিল না, যার ফলে তখন রেডিও ইংলিশে হতো। স্পোর্টস সার্ভিস বলে একটা চ্যানেল ছিল, তা সেখানে কলকাতা লিগের সব কমেন্ট্রি হতো। তা আমি বলি এটা যখন হচ্ছে এটা করে দাও, আমি করি। তো করে সরঞ্জিৎ সিংয়ের সঙ্গে ফার্স্ট কমেন্ট্রি, তারপর কিশোর বিমানী, তারপর আপনার দেখা সেরা কে? অজয় বসু? আমার দেখা সেরা অজয় বোস সবার, নিঃসন্দেহে আমি অজয় বোসকেই বেশি পছন্দ করি। এবং শুধু আমি না, আমি শিলিগুড়িতে যা মানে ফুটবল কমেন্ট্রির যে পরবর্তী যে ধারা, তারা সবাই অজয় বসু হচ্ছে না, একদম রিসেন্ট টাইমসে যারা কমেন্ট্রি করছে তারা কিন্তু আমি বলবো না অজয় বসুর ধারা। আচ্ছা আরেকটা জিনিস আনি, আপনি তো এত খেলোয়াড় দেখেছেন, এত কিছু দেখেছেন, আপনার ডার্বিতে সেরা পারফরমেন্সের যদি আপনি একটা
তালিকা বানান, কারা সেই সময় ডার্বির ঝলক যাদের ছিল, ডার্বিতে যারা চমকে উঠতেন? ডার্বিতে আমি কৃষাণুদের কথা বলতে পারি, ওর প্রচুর গোল করেছি ডার্বিতে। ব্যারেটোর কথা বলতে পারি, চিরির কথা বলতে পারি, তারপরে বাইচুং ভুটিয়া, বাইচুং প্রচুর গোল করেছে ডার্বিতে। 70তে সুরজিৎ সেনগুপ্তর কথা বলতে পারি, সুভাষ ভৌমিকের কথা বলতে পারি, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, তখন সবে উঠছে, তরুণ একেবারে, তো এদের কথা বলতে। ভাস্কর গাঙ্গুলি, ভাস্করের মতো গোলকিপার। ভাস্করের আমি কমেন্ট্রি করেছি দিল্লিতে 1982 এশিয়ান গেমসে, ও ক্যাপ্টেন ছিল ভাস্কর, সেই ওখানে দিল্লিতে কমেন্ট্রি করেছি, কি খেলতো তখন ভাস্কর। আচ্ছা, এইবার আপনাকে যখন পেয়েছি একটা কথার লোভ সামলাতে পারি না, যে আপনি 70 দেখেছেন, 80 দেখেছেন, 90 দেখেছেন, বাংলার ফুটবলের সেরা দশক কোনটা বলে আপনি মনে করেন? দেখো, সেরা দশক যদি বলো, আমি এর কোনোটাই বলবো না। না, আমি 50s 60s রাখছি না, আমি এই তিনটের মধ্যে যদি আপনাকে কম্পেয়ার করতে বলি, তিনটের মধ্যে আমি বলতে পারি 70 দশকে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তখন স্টার প্লেয়ার ছিল, কি হতো, বাঙালি ফুটবলার ছিল ঘরে ঘরে। আজকে ধরো আমি কন্যাগড়ে থাকতাম, আমার আশেপাশে প্রচুর খেলোয়াড়, সুধীর কর্মকার, শিশির ঘোষ, সমীর চৌধুরী, এরা থাকতো। তেমনি যারা নর্থ 24 পরগনা থাকতো, তাদের কাছাকাছি কত ফুটবলার, সুব্রত ভট্টাচার্য, রঞ্জিত মুখার্জি থেকে আরম্ভ করে মনোরঞ্জন ভট্টাচার্য, মানে ঘরের পাশে খেলোয়াড়রা, তারা ডার্বি খেলছে। তারা যখন যাচ্ছে, এসব অভিজ্ঞতা দেখেছি তো, যে সঙ্গে করে এত লোক ফ্যান যাচ্ছে। সুতরাং এই যে ঘরে ঘরে ব্যাপারটা, এখন কি তুমি পাড়ায় দেখতে পাবে কেউ ডার্বি খেলছে? আর তখন 11টা প্লেয়ারই স্টার, 11টা প্লেয়ারকেই সবাই চিনত। কিন্তু আজকে কি মোহনবাগান ইস্ট বেঙ্গলে যারা খেলছে, এই যে ডার্বি হবে সামনে, তাতে 22 জনকে সবাই চেনে না, আমি জানে। তাহলে 70-এ তারকা বেশি ছিল আর উন্মাদনা বেশি ছিল, 80তেও ছিল। কোয়ালিটি অফ ফুটবল ছিল 70-এ। সত্যি কথা বলতে কি, 70-এই তো লাস্ট আমরা এশিয়ান গেমসে ব্রঞ্জ মেডেল জিতি। তখন শ্যাম থাপা, তারও সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, এসব দুর্দান্ত। সুধীর কর্মকারের খেলা, সেটা ভোলা যায় না। তো এখন যখন আপনি লুক ব্যাক করেন, খুব ছোটোভাবে এটাকে কিভাবে সাম আপ করেন, যে বাংলা, আমি তো দেখি আপনি বাংলার ফুটবলের যে গত 50 বছরের স্রোত, এই চড়াই উতরাই আপনি তার সাক্ষী। খুব ছোট্ট করে বলতে গেলে আপনি কিভাবে এটাকে সাম আপ করবেন, মানে কমেন্ট্রির মাধ্যমে? কমেন্ট্রির মাধ্যমে না, আমি তোমায় বলতে পারি যে উন্মাদনার দিক থেকে 70, 80, 90, আমি যে ডার্বির উন্মাদনা দেখেছি, তখন আমরা কমেন্ট্রিতে বললেই আমরা বলতাম লক্ষাধিক দর্শকের সামনে এই মুহূর্তে পরিপূর্ণ যুবভারতী, কানায় পূর্ণ। দেখো, আমরা কমেন্ট্রি করেছি প্রথমে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে মাঠে, কারণ তাদের দর্শকরা একবারে সামনে, সেটা একটা অভিজ্ঞতা। দর্শকদের চাপ আছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ কমেন্ট্রি করছো, হাতের কাছে দর্শক, যদি মোহনবাগান গোল করলো, ইস্ট বেঙ্গল সাপোর্টার যদি ওখানে থাকে, তোমায় খেয়ে ফেলবে। গোল শোধ করানো, গোল শোধ করানো, আমাদের দায়িত্ব হচ্ছে গোল শোধ করানো, সেটা অদ্ভুত চাপ। তারপরে যখন ইডেন গার্ডেন্সে গেলাম, অনেক সেফ, কারণ ইডেন গার্ডেন্সে তো আলাদা বক্স, তখন লোক প্রায় 90,000 দর্শক ধরতো ইডেন গার্ডেন্সে। সে কি দৃশ্য, ভাবা যায় না। ইডেন গার্ডেন্সে প্রচুর ম্যাচ, কার্তিক শেঠ 1982-তে গোল করলো, ইস্ট বেঙ্গল জিতলো, তারপরের দিন ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যে ঘটনাটা বললাম তোমায় একটু আগে। 1984-এ ফার্স্ট যুবভারতীতে ডার্বি ম্যাচ হয়েছিল, আইএফএ ফাইনাল, মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেটাতেও কিন্তু কার্তিক শেঠ গোল করেছিল। তারপর ডার্বিতে কপিল দেব খেলেছিল, জানো, 1992-তে কপিল দেব খেলেছিল, সেটা একটা অভিজ্ঞতা। সবাই তো অবাক, কপিল দেব ইস্ট বেঙ্গলের হয়ে রেজিস্টার করেছিল ইস্ট বেঙ্গল টিম এবং খেলেছিল, সেই ম্যাচে কমেন্ট্রি করেছিলাম আমি দূরদর্শনের হয়ে, আমি আর জয়ন্ত। তা কপিলকে পরে আমি যখন স্টার স্পোর্টসে কমেন্ট্রি করতে যেতাম, ফুটবল, ক্রিকেট সব, তখন কপিলের সঙ্গে আমার খুব সখ্যতা হয়েছিল। তা সেই সময় আমি জিজ্ঞেস করেছিলাম, কপিল, তোমার ফুটবলের এক্সপিরিয়েন্সটা বলো, তুমি ওই ম্যাচে আমি কমেন্ট্রি করেছিলাম তোমার। ও দাদা বলে, উনি খুব জিলিপি খাওয়াতে ভালোবাসতেন, আগে জিলিপি খাও, তারপর জিলিপি দিলেন, তারপর হচ্ছে ও হরিবল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, হরিবল কেন? বলছে, আমি মানে ফুটবল খেলাটা ইজ সো টাফ, আমি ওই দিন বুঝেছিলাম ইট ইজ নট ইজি। দেখতে ভালো লাগে, বাট ফুটবল খেলতে গেলে প্রচুর টেকনিক্যাল দিক আছে, অনেক বেশি ধকল আছে, ভেরি টাফ। আমি কিন্তু ওখানে আনম্যাচড ছিলাম। লাস্ট প্রশ্ন, আপনার এই যে দীর্ঘ সময়, আপনার সেরা মনে রাখার মতো ইনসিডেন্ট ডার্বি ম্যাচের? মনে রাখার মতো ইনসিডেন্ট বলতে একটাই বলা, একটা বলতে গেলে অনেক তো আছে, একটা বলি। 1997
ফেডারেশন কাপ সেমিফাইনাল, তার আগে কলকাতা উত্তাল, কলকাতা কেন সারা বাংলা, মোহনবাগান ইস্টবেঙ্গলের সারা বিশ্বের সাপোর্টাররা, অমল দত্ত একদিকের কোচ, ইস্টবেঙ্গল ডায়মন্ড, সুতরাং সেই ম্যাচ খেলা হবে। 1,31,000 দর্শক হয়েছিল জানো। তার আগে হায়েস্ট ছিল মারাকানা স্টেডিয়ামে কোনো লোকাল লিগে 1,21,000, ফ্ল্যামেঙ্গো ভার্সেস করিন্থিয়ান্স খেলা হয়েছিল। তো সেই ম্যাচের পর কলকাতার 1,31,000 হলো হায়েস্ট। এবং সেদিকে কীভাবে আমরা কমেন্ট্রি করেছি জানো, সেটা আনটোল্ড স্টোরি আজকে বলছি তোমাকে। তখন 1997, তখন ESPN সত্ত্ব নিয়েছিল, যার জন্য দূরদর্শন ম্যাচগুলো দেখাতে পারছিল না। আইএফের সঙ্গে ESPN-এর চুক্তি ছিল। তারপরে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে এত উত্তেজনা তৈরি হলো, তখন মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী, তিনি দিল্লিতে এটা নিয়ে খুব হইচই করেছিলেন, পার্লামেন্টে গিয়েছিল যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ বাংলায় কেন কমেন্ট্রি হবে না। তারপরে সেই স্যাংশনটা আসার জন্য দূরদর্শন কর্তৃপক্ষ রাত অবধি বসে আছে, সারা রাত কখন স্যাংশন আসবে। তারপরে আলটিমেটলি স্যাংশনটা এলো সকাল 10টার পর। আমাকে প্রায় 12টার সময় আমি কন্যাগড়ে বসে আছি। ওরা বলে রেখেছিল যে কোনো সময় আমরা কিন্তু ফোন করবো, সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে চলে আসতে হবে। আমি 12টার সময় বেরিয়ে পড়লাম, নিজের স্কুটার নিয়ে যাচ্ছি বুঝলে, কন্যাগড় থেকে বিটি রোড ধরে। তারপরে আমি যেতে যেতে ভাবছি ঢুকবো কোথায়, লোক তো প্রচুর হবে, এইসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি একটা গাড়ি, ফ্যানের গাড়ি। আরে প্রদীপ দা কমেন্ট্রি করছেন তো আজকে? হ্যাঁ। আমি তোমার গাড়িতে স্টিকার আছে? বলে হ্যাঁ। না তাহলে ISI-এর সামনে দাঁড়াবে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ওখানে আমি চাকরি করতাম। আমার স্কুটারটা ওখানে সিকিউরিটিতে রেখে দিয়ে আমি তোমার গাড়িতে উঠবো। বলে সঙ্গে সঙ্গে আমি গেলাম, ISI-তে রাখলাম, রেখে ওর গাড়িতে গড়ি। ওর গাড়িতে গিয়ে উল্টোডাঙার পর আর যাওয়া যাচ্ছে না। তখন প্রদীপদা আপনাকে তো মাঠে ঢুকতেই হবে, নাহলে কমিটি স্টার্ট করবেন কী করে? আর চলো সল্ট লেকে ঢুকে যাই, সেই লাবণীর পাশ দিয়ে 13 নম্বর গেটের পাশ দিয়ে। তারপরে আমি গাড়ি থেকে নেমে গেলাম। ওরা বলছে আপনি নেমে যান, কারণ আর যেতে পারবেন না, এখান থেকে যেতে অন্তত 2 ঘন্টা লেগে যাবে। সেই স্রোত ঠেলে ঠেলে ওই স্টেডিয়ামের গেটে যাওয়া। গেটে গিয়ে যিনি পুলিশ অফিসার, আমি তো হাঁপাচ্ছি তখন, পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করলাম যে দেখুন আমি কমেন্ট্রি করব, আর হাতে সময় নেই, 10 মিনিট সময় আছে। মানে বিয়ের আসর বসে গেছে, বর নেই, এবং জয়ন্ত আটকে গেছে, জয়ন্ত তো ব্যান্ডেল থেকে আসছে। সেদিনের যে কলকাতার চারিদিক স্তব্ধ, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ স্ট্যান্ড স্টিল, প্রায় 5-10 ঘন্টা করে লোক দাঁড়িয়ে আছে, গাড়ি চলছে না, এরকম অবস্থা। তারপরে সেই ভদ্রলোক ওয়াজ কাইন্ড এনাফ যে তিনি আমাকে একজন পুলিশ দিয়ে পাঠালেন কমেন্ট্রি বক্সে। আর দিকে যে প্রডিউসার, সে তো হাপিত্তেশ করছে, খেলা কী করে শুরু হবে। দূরদর্শনের দিকে স্টুডিও থেকে বলছে কমেন্টেটর আসেনি। সেই অবস্থায় হাঁপাতে গিয়ে কমেন্ট্রি বক্সে বসে, নমস্কার, প্রদীপ রায় কথা বলছি ভারতী ক্রীড়াঙ্গন থেকে, 1 লক্ষর ওপর দর্শক, কিন্তু এই মুহূর্তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা ধীরে ধীরে মাঠে নামছেন। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে দর্শকদের তরঙ্গায়িত প্রাণস্পন্দন। এই মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গলকে ঘিরে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, রঙে রঙে যেন সব রঙদার হয়ে গেছে। হাঁপাতে বলছি, ওদিকে জয়ন্ত নেই। জয়ন্ত এলে যে মাইক্রোফোনটা ছাড়বো তার উপায় নেই, আমি আর জয়ন্ত তো। তারপরে বই করতে জয়ন্ত এলো। জয়ন্ত আমাকে হাত দেখাচ্ছে, একটু দাঁড়াও, ও হাঁপাতে আসছে। তারপরে বললাম ধরো, আমি তখন বলছি আমি কতক্ষণটা আমি একটু রেস্ট নিয়ে নিই, আমি পাচ্ছি না, এইরকম অবস্থা। তারপর জয়ন্ত ধরলো, তারপরে একটু রেস্ট নিলাম, তুমি একটু বলো। তারপরে ওর মধ্যে আমার মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। সবচেয়ে বেশি আমি ডার্বি করেছি কিন্তু জয়ন্তর সঙ্গে। তারপরে সেই ম্যাচ হলো, বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করলো, তারপর তো ইতিহাস তৈরি হলো। কিন্তু এই যে আনটোল্ড স্টোরি, কন্যাগড় থেকে আমার যুবভারতীতে আসা, সে মানে কি আশঙ্কার মধ্যে দোদুল্যমান ছিলাম যে আমি গিয়ে পৌঁছতে পারবো কিনা। তো এটা আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা। থ্যাংক ইউ প্রদীপ দা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে আপনার এই অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আরও একটি ডার্বি ম্যাচ চলে এসছে। এখন আমাদের সবার নজর ডার্বিতে। 26 তারিখ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। SSCN-এ লাইভ দেখতে সবসময় চোখ রাখুন।